বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেবেয়া কেমিস্ট্রিতে সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর একটি সৃজনশীল সমাধান নিয়ে এসেছি। এটা একটি বোর্ড কোশ্চেন, যশোর বোর্ড 2025। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উদ্দীপক এবং প্রশ্ন। তো দেখা যাক কি বলা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে মার্বেল চিপস। আসলে মার্বেল চিপস মানে কি? মানে ছোট ছোট মার্বেল পাথর, এর উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক। এর বিক্রিয়ায় গ্যাস দেওয়া আছে এ গ্যাস প্লাস বি প্লাস হচ্ছে পানি। এবং 2 নম্বরে বলা হয়েছে কপার সালফেট প্লাস ম্যাগনেসিয়াম, এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পি দেওয়া আছে। আচ্ছা, কয়ে বলা হয়েছে যৌগমূলক কাকে বলা হয়। যৌগমূলক কাকে বলে অবশ্যই তোমরা সবাই জানো, তবু আমি বলছি। যৌগমূলক কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পর সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং এটি যদি কোনো মৌলের আয়নের ন্যায় আচরণ করে তবে এই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। মৌলের আয়নের ন্যায় আচরণ মানে মৌলের আয়ন কি করে? পরস্পর সাথে সংযুক্ত হয়ে অণু যৌগ গঠন করে, তদ্রূপ একটি যৌগমূলক অপর কোন মূলকের সাথে যুক্ত হয়ে তার স্থায়িত্ব অর্জন করে। আশা করছি বুঝতে পেরেছ। হয় বলা হয়েছে 2 এর নিয়ম ব্যাখ্যা করো। 2 এর নিয়ম কি? 2 এর নিয়ম হচ্ছে অণু বা যৌগ গঠনে কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া 4 জোড়া অর্থাৎ বা 2 জোড়া অর্থাৎ জোড়া ইলেকট্রন থাকবে। এটাই হচ্ছে 2 এর নিয়ম। সেটা 2 জোড়া 3 জোড়া 4 জোড়া বা 5 জোড়া আরো এরকম হইতে পারে, মানে জোড়া ইলেকট্রন থাকবে। এটাই হচ্ছে 2 এর নিয়ম সর্বশেষ শক্তি স্তরে। যেমন আমি যদি বেরিলিয়াম ক্লোরাইডকে নিয়ে চিন্তা করি, তাহলে দেখো বা বোরন ক্লোরাইড, তাহলে মানে যে কোনো 2টা অধাতুকে নিয়ে যদি আমি ভাবি, তাহলে আমরা কিন্তু মানে কোনো না কোনো জায়গায় দেখবো যে এরকম জোড়া ইলেকট্রন এসে গেছে শেষ শক্তি স্তরে। যদি আমি বোরন ক্লোরাইডকে নিয়ে ভাবি, বোরনের ইলেকট্রন সংখ্যা 5, এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। আর ক্লোরিনের ইলেকট্রন 17, এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 7টি। কিন্তু এখানে বোরন এবং ক্লোরিন 2টাই অধাতু। আমরা জানি অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে, কেননা এদের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা থাকে না, এরা উভয়ে ইলেকট্রন গ্রহণ করে। এই কারণে এরা শেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে দেখা যাক আমরা কিভাবে জোড়া ইলেকট্রন মানে নির্ণয় করতে পারি, যে কিভাবে জোড়া ইলেকট্রন থাকে শেষ শক্তি স্তরে। বোরন ক্লোরাইড, যেমন বোরন, ক্ষয়ের অ্যান্সার বোরন এর শেষ শক্তি স্তরে এইটা যদি নিউক্লিয়াস হয়, এইটা 1 নম্বর শক্তি স্তর, তাহলে এখানে ইলেকট্রন 2টা, এখানে খ, মানে বোরনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন 3টি। আর এটা হচ্ছে বোরন ক্লোরাইড, ক্লোরিন আছে এখানে 3টা ক্লোরিন, তাহলে 3টা ক্লোরিন বোরনের 3টা শেষ শক্তি 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের পরমাণুর 3টা ইলেকট্রনের সাথে শেয়ার করবে। সেটা কিভাবে? এটা হচ্ছে একটা ক্লোরিনের পরমাণু, এইটা নিউক্লিয়াস, 2 নম্বর শক্তি স্তর, 2 4 6 8, এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 7টা, 2 4 6 7টা। এই যে ক্লোরিনের একটা ইলেকট্রন, বোরনের একটা ইলেকট্রন, তাহলে 1 1 মিলে কয়টা? 2টা একসাথে সংযুক্ত হয়ে এখানে
দুইটাকে সংযুক্ত করবে এবং এই দুটা ইলেকট্রন মনে করবে এ ক্লোরিনের নিউক্লিয়াসে অবস্থান করছে, আবার বোরনও নিউক্লিয়াসে অবস্থান করছে। এইভাবে এরা সমযোজী বন্ধন গঠন করে। ক্লোরিনের পরমাণু 3টা, তাহলে থাকে আরো 2টা। এইটা ক্লোরিনের নিউক্লিয়াস, এইটা 1 নম্বর শক্তি স্তর, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর। তাহলে এখানে নিউক্লিয়াস 1 নম্বর শক্তি স্তর, 2 4 6 8। তিন নম্বর শক্তি স্তর। তাহলে এখানে 10 সাথে 18টা, মানে ক্লোরিন কি করলো, আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। ক্লোরিনের শেষ শক্তি স্তরে 2 4 6 8, মানে 4 জোড়া ইলেকট্রন, কিন্তু বোরনের 2 4 6, অর্থাৎ 3 2 6, 3 জোড়া ইলেকট্রন। এই যে জোড়া ইলেকট্রন, এইটাই হচ্ছে 2 এর নিয়ম। তাহলে স্পষ্ট বুঝতে পেরেছো অবশ্যই যে অণু বা যৌগ গঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যদি জোড়া ইলেকট্রন থাকে, সেটাই হচ্ছে 2 এর নিয়ম, মানে জোড়া ইলেকট্রনের উপস্থিতিটাই 2 এর নিয়ম। এই হচ্ছে 2 এর অ্যান্সার, মানে ক্ষয়ের অ্যান্সার আর কি। গয়ে বলা হয়েছে উদ্দীপকের এ যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো। এ যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া। তাহলে গয়ের অ্যান্সার, এ যৌগের উদ্দীপকের এ যৌগের বন্ধন গঠন প্রক্রিয়াটা, তাহলে হচ্ছে এখানে 1 নম্বর বিক্রিয়াটা আমরা সম্পন্ন করলে দেখতে পাবো এ যৌগটা কি। তাহলে দেখা যাক এই বিক্রিয়াটি সম্পন্ন করে আমরা এ যৌগটা কি পাই। এখানে আছে মার্বেল চিপস, এর উপাদান কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, আমি পূর্বেই বলেছি। তাহলে আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় দেখা যায় কি পাই, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোজেন ক্লোরাইড এর বিক্রিয়ায় আমরা 3টা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একটা ক্যালসিয়াম ক্লোরাইড, আর একটা পানি। তাহলে এই যৌগটি যেটা কার্বন ডাই অক্সাইড অবশ্যই গ্যাস আমরা জানি, তাহলে এই যৌগটি গ্যাস, তার মানে এ হচ্ছে, এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই যৌগটি কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা বুঝতে পেরেছি এই যৌগটি কি। কিন্তু এখন উত্তর কি বলা হয়েছে, এ যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করতে হবে। এ যৌগের বন্ধন, এ হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং এর বন্ধন গঠন কিরকম সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে। আচ্ছা, এ যৌগটি কার্বন ডাই অক্সাইড এবং এখানে এই যৌগে কার্বন এবং অক্সিজেন দুইটি ধাতু, সুতরাং এদের কারোর পক্ষেই ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। কারণ আমরা জানি যে ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারে না, ধাতু ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু এরা অষ্টকোণের জন্য এদের দুজনের ইলেকট্রন দরকার। এই ইলেকট্রন কে দিবে, এদেরকে দেওয়ার কেউ নেই। এই জন্য এরা কি করবে, এই জন্যে এরা দুজনে মিলে এদের শেষ শক্তিশালী ইলেকট্রন শেয়ার করে এরা নিজেরাই সমযোজী বন্ধন নামে এক ধরনের বন্ধন গঠন করবে। এরা সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে দেখা যাক সেটা কিভাবে। এটা হচ্ছে, যদি আমরা কার্বন এবং কার্বন হচ্ছে 6, তাহলে 1s
2s2 2p4 এবং অক্সিজেন 8 1s2 2s2 2p সরি এখানে 6 আচ্ছা এখানে হচ্ছে 1s2 2s2 2p4 কার্বন 6 3 দুগুণে 6 2 2 4 4 8 তাহলে আমরা দেখতেই পাচ্ছি কার্বনের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন কয়টা 4টা এর সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন 4টা এবং অক্সিজেনের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন আছে কয়টা 6টা এদের কারো পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয় কিন্তু এদের বন্ধন গঠনের জন্য তো ইলেকট্রন দরকার কারণ এদের অষ্টপূর্ণ নেই তাহলে এরা কি করবে এরা উভয়েই তাদের শেষ শক্তিশালী ইলেকট্রন শেয়ার করে এই ধরনের বন্ধন গঠন করবে যেটাকে বলা হয় সমযোজী বন্ধন এইটা কিভাবে যেমন এইটা হচ্ছে কার্বন এইটা নিউক্লিয়াস এইটা 1 নম্বর শক্তি স্তর ফার্স্ট সেল যাকে বলে এইটা 2 নম্বর শক্তি স্তর মানে সেকেন্ড সেল আচ্ছা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের পরমাণু ছিল 2টি এখন অক্সিজেনের 2টি পরমাণু কি করবে কার্বনের শেষ শক্তি স্তরের যে 2টি পরমাণু কার্বনের শেষ শক্তির 4টি ইলেকট্রন আছে 2টি পরমাণু 2টি করে মানে এর শেষ শক্তি স্তরের 4টি ইলেকট্রনের সাথে শেয়ার করবে কারণ কার্বনের পরমাণু তো 2টি আর তাহলে দেখা যাক এটা নিউক্লিয়াস দুই চার কার্বনের 2টি পরমাণু তাহলে প্রথম শক্তি স্তরের 2টা 2 4 6 8 2 4 6 8 সরি এখানে আমি বেশি দিয়ে ফেলেছি এখানে ইলেকট্রন বেশি দেওয়া হয়েছিল আচ্ছা কার্বনের শেষ শক্তি ইলেকট্রন কয়টা 6টা এখানে হচ্ছে 2 4 6 এখানে 2 4 6 এইটা হচ্ছে অক্সিজেনের শেষ শক্তি স্তরে মানে অক্সিজেনের শেষ শক্তি ইলেকট্রন 6টা তাহলে 2 4 6 কার্বনের 4টা 2 আর 2 4 এরা কি করলো এরা হচ্ছে এই যে 2টা কার্বনের ইলেকট্রন এই দুটার সাথে শেয়ার করেছে এবং এই 2টা কার্বনের যে ইলেকট্রন এই 2টা অক্সিজেনের ইলেকট্রনের সাথে শেয়ার করেছে করে এরা কি করলো সমযোজী বন্ধন গঠন করলো এটাই হচ্ছে সমযোজী বন্ধন কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন তাহলে এখানে আমাদের বলা হয়েছিল কি যে এ যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করতে তাহলে এই যৌগটি কিভাবে বন্ধন গঠন করে তোমরা দেখতেই পাচ্ছ এরা কি করে এরা শেষ শক্তিশালী ইলেকট্রনের সাথে দুই উভয় পরমাণু তাদের শেষ শক্তি ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেষ শক্তি স্তরের মানে সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে এটা কিভাবে এর যে কার্বনের 2টি পরমাণু তাহলে এখানে একটা এর যে শেষ শক্তির 2টি ইলেকট্রন এর 2টি ইলেকট্রনের সাথে শেয়ার করলো মানে এটা দ্বিবন্ধন আর কি দ্বিবন্ধন
হয়ে এখানে কার্বনের শেষ শক্তিতে 2টি ইলেকট্রন, এখানে হচ্ছে অক্সিজেনের শেষ শক্তিতে 2টি ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করেছে। এটাই হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন। তাহলে কার্বন ডাই অক্সাইড কেন সমযোজী বন্ধন গঠন করে তোমরা বুঝতে পেরেছো। কেন কার্বন ডাই অক্সাইড যৌগটিতে কার্বন এবং অক্সিজেন দুইটাই অধাতু, আর অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে। কেননা এরা যদি আয়নিক বন্ধন গঠনের জন্য ধাতু এবং অধাতুর প্রয়োজন হয়, কেননা অধাতু অধাতু ইলেকট্রন গ্রহণ করতে, ইলেকট্রন হচ্ছে ত্যাগ করতে পারে না, দুজনে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এরা ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। এই হচ্ছে ক্ষয়ের অ্যান্সার, খনা মানে গয়ের অ্যান্সার। এই যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া গয়ের অ্যান্সার বলা হয়েছিল। এই যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করতে হবে। এই যৌগটি হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। গয়ের অ্যান্সারের কথা আমি বলছি, কার্বন ডাই অক্সাইড আমরা পেয়েছি এবং কার্বন ডাই অক্সাইড বন্ধন গঠন আমরা বুঝতে পারছি। আমি এখানে চিত্র এঁকে দিয়েছি এবং বলেছি যাতে তোমরা স্পষ্ট বুঝতে পারো। আশা করছি এখানে তোমাদের বোঝার কোনো ত্রুটি নেই, কারণ এটা সিম্পল একটা জিনিস, তোমরা সবাই জানো, অনেক আগে থেকেই জানো। আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি এই আর কি। তো কার্বন ডাই অক্সাইডের বন্ধন গঠন প্রক্রিয়া কিভাবে বন্ধন গঠন করে, এটা হচ্ছে সমযোজী বন্ধন এবং এরা এইভাবে বন্ধন গঠন করে। তো এ পর্যন্ত গয়ের অ্যান্সার। এবার ঘয়ে যাওয়া যাক। ঘয়ে কি বলা হয়েছে? ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের বি ও পি এর বিদ্যুৎ পরিবাহিতার তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে বি ও পি যৌগটা কি এটা আমাদেরকে আগে নির্দিষ্ট করতে হবে। বি আমরা পেয়েছি 1 নম্বরে, এখানে বি আমাদের ছিল ক্যালসিয়াম ক্লোরাইড, এবং 2 নম্বরে কি পি কি পাবো সেটা দেখা যাক। পি বিক্রিয়াটা আমরা সম্পন্ন করে নিই, তাহলে বুঝতে পারবো যে পি কি। এখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, কপার সালফেট প্লাস ম্যাগনেসিয়াম, এর বিক্রিয়ায় কি পাওয়া যায়? এখানে হচ্ছে কপার ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কপার, তার মানে পি হচ্ছে কপার। এতে আমরা পেয়েছি বি কি পেয়েছি? বি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বিতে, এবং এখানে পি তে পেয়েছি কপার। তাহলে এবার পি ও বি এর বিদ্যুৎ পরিবাহের তুলনামূলক বিশ্লেষণ দেখো যাক। পি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আয়নিক যৌগ, তোমরা সবাই জানো। কেননা এখানে ধাতু এবং অধাতু আছে। এখানে ক্যালসিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন অধাতু, ধাতু অধাতু মিলে আয়নিক যৌগ বন্ধন গঠন করে। তোমরা সবাই জানো যে আয়নিক যৌগে ধাতু এবং অধাতুর প্রয়োজন হয়, কেন ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু গ্রহণ করে, আর আয়নিক যৌগটি ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণের ফলে হয়ে থাকে। তো এখানে হচ্ছে বিদ্যুৎ পরিবহনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে। আয়নিক যৌগে আয়নগুলো তার কেলাস ল্যাটিসে নির্দিষ্ট স্থানে অবস্থান করে, এই জন্য এই আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু দ্রবীভূত অবস্থায় এই আয়নগুলো কি করে? এই আয়নগুলো কেলাস ল্যাটিস থেকে মুক্ত হয়ে ইচ্ছামতো পরিভ্রমণ করে, এবং বিদ্যুৎ পরিবহনের জন্য দরকার এই পরিভ্রমণশীল মানে বিচ্ছিন্ন আয়ন। এরা জলীয় দ্রবণে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। এই জন্য জলীয় দ্রবণে যখন এদেরকে জলীয় দ্রবণে দ্রবীভূত করা হয়, তখন কি করে? আয়নগুলো মুক্ত হয়ে চলাচল করে এবং এরা বিদ্যুৎ পরিবহন করে। জলীয় দ্রবণে যখন এই আয়নিক যৌগ নেওয়া হয়, তখন আয়নিক যৌগ যেমন ক্যালসিয়াম ক্লোরাইড কি হয়? জলীয় দ্রবণ। তাহলে কি হয়? এর বিক্রিয়ায় এটা হচ্ছে আয়নিত ভাবে ভেঙে যায়। ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ এলে এটা আয়নিত ভাবে ভেঙে যায়। ক্যালসিয়াম হচ্ছে 2+, এবং ক্লোরিন মাইনাস, এভাবে এরা জলীয় দ্রবণে ভেঙে যায় এবং মুক্তভাবে এরা
চলাফেরা করে, ইচ্ছা মতো ভ্রমণ করে এরা। আর এই ভ্রমণ বা চলাফেরার কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ পরিবহনের জন্য এরাই কাজ করে। এই আয়নগুলোই বিদ্যুৎ পরিবহনের কাজ করে থাকে আয়নিক যৌগে। আমরা যদি একটা দেখা যায়, এটা আমরা চিত্রের সাহায্যে কিভাবে বুঝতে পারি, যেমন এটা কিভাবে বিদ্যুৎ পরিবহন করে আমরা স্পষ্ট হতে চাই, তাহলে দেখো, এই যে মনে করো একটা পাত্র, এইটা একটা পাত্র, এইটা মনে করো কিছু এখানে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ, এখানে দুইটি ধাতব বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়, তাহলে কি ধাতব বা গ্রাফাইট দণ্ড এবং এটাকে তার দিয়ে ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করা হয়, একটিকে ধনাত্মক এবং অপরটিকে ঋণাত্মক। তাহলে কি হয়, আচ্ছা এখানে এখন কি হবে, এখানে এই যে দ্রবণে ক্যালসিয়াম এবং ক্লোরিন আয়ন আছে, এখানে ক্যালসিয়াম এবং ক্লোরিন আয়ন আছে, এখানে হচ্ছে ক্লোরিন ক্লোরিন আয়ন আছে। এইগুলা কি করবে, এখানে যে এইটা প্লাস মাইনাস প্লাস মানে ধনাত্মক তড়িৎদ্বার সাথে যে এটা দ্বন্দ্বটি সংযোগ করা হয়েছে, এটা হচ্ছে অ্যানোড, এবং ঋণাত্মক তড়িৎদ্বার সাথে, সরি, এইটা মাইনাস, ঋণাত্মক তড়িৎদ্বারের সাথে যে দ্বন্দ্বটি সংযুক্ত করা হয়েছে এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন এই আয়নগুলো কি করবে, এই আয়ন ঋণাত্মক আয়ন ক্লোরিন কি করবে, অ্যানোডকে আকৃষ্ট করবে, কারণ এখানে ধনাত্মক তড়িৎদ্বার এবং এক্ষেত্রে ঋণাত্মক তড়িৎদ্বার হচ্ছে কি করবে, ক্যালসিয়াম 2+ অর্থাৎ ধনাত্মক আয়নকে আকৃষ্ট করবে। এখানে ক্যালসিয়াম কি করবে, ক্যালসিয়াম ক্যাথোডে পৌঁছে চার্জ মুক্ত হবে, ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে চার্জ যুক্ত হয়েছিল, এই দুইটি ইলেকট্রন সে গ্রহণ করে চার্জ মুক্ত হবে, ক্যালসিয়াম নিরপেক্ষ ধাতু বা পরমাণুতে পরিণত হবে, মানে এখানে বিজারণ বিক্রিয়া ঘটবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, যেমন ক্লোরিন কি করবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ, বিজারণ মানে কি তো অবশ্যই জানো, ইলেকট্রন গ্রহণ। তাহলে এই আয়নটা কি হবে, চার্জ মুক্ত হওয়ার জন্য কি করবে, ক্যালসিয়াম আয়ন এখানে কি ছিল 2+, তাহলে এইটা দুইটা ইলেকট্রন দিয়ে 2+ হয়েছিল, এখন কি করবে, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। আর ক্লোরিন কি করবে, ক্লোরিন অ্যানোডে প্রবেশ করে, ক্লোরিন যে চার্জ যুক্ত হয়েছিল একটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ক্লোরিন কি করবে, সেই ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, সেই ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন আয়ন কি করবে, অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে জারণ বিক্রিয়া। জারণ মানে তোমরা অবশ্যই জানো, জারণ মানে কি ইলেকট্রনের ত্যাগ, ইলেকট্রনের ত্যাগ, তাহলে ক্লোরিন কি করে, ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, এরপরে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এরপর কি করবে, ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এইভাবে অ্যানোডে জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয় আয়নিক যৌগ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ক্যালসিয়াম ক্লোরাইডে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো
এইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ উৎপন্ন হয়। জারণ এবং বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের চলাচল ঘটে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এখন কপার এবং ক্যালসিয়াম ক্লোরাইড তুলনা আমরা কিভাবে করতে পারি? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ আয়নিক যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় কি করে? তার বিচ্ছিন্ন আয়নের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু অপরদিকে কপার কি করে? কপার তার সঞ্চালনশীল ইলেকট্রনের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করে। সেটা কিভাবে? যেমন কপার ধাতু, কপার একটা ধাতু, সেটা আমরা সবাই জানি। আর ধাতু কিভাবে ইলেকট্রন মানে পরিবহন হয় বা কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা আমরা দেখি। ধাতু যে ধাতু ত্যাগকৃত ইলেকট্রন, ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে, এই ত্যাগকৃত ইলেকট্রন মুক্তভাবে চলাফেরা করে পুরো ধাতব খণ্ডে। এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কোনো পরমাণুর অধীনে কাজ করে না, এইগুলো পুরো ধাতব খণ্ডে প্রতিটা পরমাণু আয়নের জন্য কাজ করে থাকে। তো এই সঞ্চারশীল ইলেকট্রনে মানে ধাতুর বিদ্যুৎ পরিবহনের জন্য কাজ করে থাকে। যেমন এক খণ্ড ধাতব যদি আমরা এইটাতে এই মনে করো এই একটা ধাতব খণ্ড, এই ধাতব খণ্ড বা ধাতব স্ফটিক, এই দুই প্রান্তে দুটি ধনাত্মক এবং ঋণাত্মক মানে ব্যাটারির সাথে এক প্রান্তে ধনাত্মক প্রান্ত এবং অপর দিকে ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করা হয় ব্যাটারির, তাহলে কি ঘটবে? এটা হচ্ছে মনে করো ঋণাত্মক প্রান্ত আর এইটা ধনাত্মক প্রান্ত। তাহলে ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্ত সংযুক্ত করা হলে এটা কি ঘটবে? ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্ত সংযুক্ত করা হলে এই যে ইলেকট্রন এইগুলো কি হবে? এই ইলেকট্রন গুলো ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে এবং বিদ্যুৎ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে কিভাবে ধাতব খণ্ড মানে ধাতু কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে আমরা বুঝতে পারছি যে একটি ধাতব খণ্ডে বা ধাতব স্ফটিকে দুই প্রান্তে দুইটি ধনাত্মক এবং ব্যাটারি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করা হলে এই ধাতব ত্যাগকৃত ইলেকট্রন গুলো অর্থাৎ সঞ্চালনশীল ইলেকট্রন গুলো কি করে? ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয় এবং ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এভাবেই ধাতু বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ উৎপন্ন করে, ধাতু বিদ্যুৎ উৎপন্ন করে। তাহলে কপার বিদ্যুৎ উৎপন্ন করছে তার সঞ্চালনশীল ইলেকট্রনের দ্বারা। কপার কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করছে? তার কপার ধাতব খণ্ডে কপারের সঞ্চালনশীল ইলেকট্রনগুলোর দ্বারা কপার বিদ্যুৎ উৎপন্ন করে এবং আয়নিক যৌগ অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড বিদ্যুৎ উৎপন্ন করে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নের মুক্ত চলাচলের দ্বারা মানে বিচ্ছিন্ন আয়নের দ্বারা। এই আয়নগুলো যখন স্বাধীনভাবে এরা চলাফেরা করে তখন বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ধাতব খণ্ডে বিদ্যুৎ উৎপন্ন হয় তার সঞ্চালনশীল ইলেকট্রনের দ্বারা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আসলে মেন কথাটি কি বলা হয়েছে। আসলে সৃজনশীল এমন কোনো মুখস্থ জিনিস না, এটা আসলে মূল একটা কথা জানা থাকলে মানে একটা কথা বুঝতে পারলে এই জিনিসটা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে লিখতে হয়, এটাই আর কি। এই সৃজনশীল গুলো কখনো মুখস্থ করে ধরে রেখে পরীক্ষায় লেখা সম্ভব নয় বা মুখস্থ করে কোনো কিছু অর্জন করা এটা নয়। তো আমি আশা করছি আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি জানি না তোমাদের সামনে আমি মানে কিভাবে বুঝাবো, কিভাবে বললে তোমরা বুঝতে পারবে। আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করছি। যদি তোমাদের প্রমতি থাকে আমার বলার মাঝে কোনো সমস্যা তোমাদের বুঝতে যে কোনো বিষয় নিয়ে তোমরা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি খুব খুশি হব এবং আমি সেই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করব। তো এই হচ্ছে বি এবং পি এর বিদ্যুৎ পরিবাহিতার তুলনামূলক যে বিশ্লেষণ সেটা অবশ্যই বুঝতে পেরেছো। পি ও বি একটা ছিল আয়নিক যৌগ এবং অপরটা ছিল কি ধাতু। তাহলে আয়নিক যৌগটা কি হচ্ছে?
ইলেকট্রনের মানে আয়নের মুক্ত চলাচলের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন করছে দ্রবীভূত গলিত অবস্থায়, এবং ধাতু কি করছে তার সঞ্চারশীল ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করছে। ধাতব কুণ্ডে যখন হচ্ছে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করা হয় তখন কি হয়, এই সঞ্চারণশীল ইলেকট্রন গুলো ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তে প্রবাহিত হয় এবং বিদ্যুৎ কি হয় ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। এইভাবে ধাতু বিদ্যুৎ উৎপন্ন করে। তো আশা করছি এই সৃজনশীলের উত্তরে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে এটাই, কারণ মেন জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, লিখতে হবে সাজিয়ে গুছিয়ে, এটুকুই। তো তবুও বলছি, ভুল হলে তোমরা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো এবং আমাকে কমেন্ট করো, এই আর কি। এই আশা ব্যক্ত করে আমি এইখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।